ওকে স্টুডেন্টস, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সিয়াম। বেশ কয়েকটা কনসেপ্ট ক্লাস তোমাদের সাথে আমার অলরেডি দেখা হয়েছে। পরবর্তী কনসেপ্ট ক্লাস নিয়ে এখন আমি উপস্থিত হইলাম। তো এই কনসেপ্ট ক্লাসটা হচ্ছে আমাদের স্থিতিবিদ্যা ও গতিবিদ্যা যে কোর্সটা আছে সেই কোর্সের আন্ডারে। এই কোর্সের আন্ডারে আমি অলরেডি একটা ভিডিও আপলোড দিয়ে ফেলছি। প্রাসের বিভিন্ন সূত্র মনে রাখার টেকনিক এবং সূত্রগুলো কিভাবে ডিরাইভড হয়েছে, কোথা থেকে আসছে সেটা নিয়ে একটা কনসেপ্ট ক্লাস দিছি। আচ্ছা, এরপর আমাদের নেক্সট কনসেপ্ট ক্লাস হচ্ছে উপাংশ সূত্র নিয়ে। এবার স্থিতিবিদ্যা পার্ট থেকে একটা কনসেপ্ট বানাই। তো কনসেপ্ট ক্লাসগুলো হবে একদম বেসিক কনসেপ্ট, জাস্ট কনসেপ্ট নিয়ে, এটা কোনো ডেমো বা বড় ক্লাস না। কনসেপ্ট থেকে শুরু করে সেখানে হয়তো কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার জন্য থিওরি পড়ানোর পর একটা দুইটা হয়তো কোনো ক্লাসে ম্যাথ করে দেওয়া হইতে পারে, যদি সেরকম কোনো টপিক থাকে। যেমন আজকের উপাংশ সূত্রে আমরা উপাংশ সূত্রের থিওরিটা দেখবো এবং সেখান থেকে ম্যাথ করবো। বেশি ডিপে যাবো না, জাস্ট কনসেপ্টটা তোমাদের বোঝার সুবিধার্থে এই ক্লাসগুলো। ঠিক আছে। তো স্থিতিবিদ্যা গতিবিদ্যা আমাদের যে কোর্সটা আছে তোমরা দেখছো, আমাদের পেজে অনেকবার বলা আছে, আমাদের ইউটিউব চ্যানেলে বলা আছে, এজ কোর্স চ্যানেলে। এটার আমরা জুলাই আগস্ট থেকে লঞ্চ করছিলাম। তখনই 26টা না 27টা ক্লাস আমাদের করা হয়ে গেছে, এখানে রেকর্ড করা আছে। যারা যারা এখনো ভর্তি হচ্ছে, যারা 500 টাকা দিয়ে 27 টাকার ক্লাসে এই 2 চ্যাপ্টারে একদম ডিটেলস করে সব করে দাও। আমাদের মধ্যে যারা যারা পড়ায় ভালো ভালো টিচাররা, যেমন তকি আছে, তোমাদের তকি ভাইয়া অনেক ফেমাস তোমাদের মধ্যে। তারপর হচ্ছে সাইম, তকি, সাইম, মাহিয়ান। তারপর আমি অনেকগুলো ক্লাস নিছি। তো এই কোর্সে যারা যারা ডেমো ভিডিও দেখোনি, এখনই চ্যানেলে ডেমো ভিডিও দেখে আসতে পারো। আমার এই ভিডিও ডিসক্রিপশনও সেটার লিঙ্ক এবং ভর্তি হওয়ার জন্য বা এই কোর্সটা কেনার জন্য কিভাবে টাকা পাঠাবা বা কিভাবে হচ্ছে যে রেজিস্ট্রেশন করবে সেটার প্রসেসগুলো বলে দেওয়া আছে। ডেমো ভিডিও দেখে এসো। চারটা ডেমো ভিডিও দেওয়া আছে এবং তার সাথে বেশ কয়েকটা কনসেপ্ট ক্লাস দেওয়া আছে, যেটা অন্য কোনো কোর্সে করা হয় না বা এখন পর্যন্ত করা হয়নি। তো সেটা তোমরা চয়েস করতে পারবা। ইভেন যারা যারা এই কোর্সে ভর্তি হতে পারতেছে না অর্থ অভাবে, বা অন্য কোর্সে সে ভর্তি হয়েছে, এই কোর্সে সে চায় না ভর্তি হতে, 500 টাকা এক্সট্রা খরচ করতে, সেও এখানে উপকৃত হবে। বিকজ আমরা 4-5টা এখানে কনসেপ্ট ক্লাস করাচ্ছি, তার উপর আবার ডেমো ক্লাস তো আছেই, 4টা পূর্ণাঙ্গ ডেমো ক্লাসের সাথে। তো যারা যারা পারে না তারাও এখানে উপকৃত হবে। আর যারা যারা চাবে যে এই 2টা চ্যাপ্টার ফুল শেষ করবো, কারণ কনসেপ্ট এই 4-5টা না যেগুলো দিব, এটা ছাড়াও আরো অনেক কনসেপ্ট, কয়েকশো কনসেপ্ট আছে এবং সেগুলো যে ডিপ লেভেলের ম্যাথ করে দেওয়া আছে, একদম ইন্টার এবং অ্যাডমিশন ভার্সিটি এক্সামের যা যা লাগে সব করে দেওয়া আছে। তো সেই কোর্সটা, সেই পূর্ণাঙ্গ কোর্সটা যারা নিতে চাও তারা তখন কোর্সে অ্যাডমিট হতে পারো। আমাদের ভাইয়ারা কিভাবে পড়ায় সেগুলো কনসেপ্ট ক্লাস এবং ডেমো ক্লাসে দেখার মাধ্যমে ডিসিশনটা নিবা। আশা করি এই ক্লাসগুলো দেখার পরে তোমাদের এই ডিসিশনটা নেওয়া আরো সুবিধাজনক হয়ে যাবে। তো তোমাদের এই সুবিধার্থে এই রাত বিরাতে মধ্যরাতে এই ক্লাসগুলো রেকর্ড করতে আসা, ফ্রি ক্লাসগুলো, ঠিক আছে, একদম তোমাদের জন্য খালি খালি খাটার, যেন তোমরা কিছুটা হলেও উপকৃত হও এবং আমাদের প্রতি খুশি থাকো। ঠিক আছে ভাইয়া, চলে আসি আজকের পড়ায়। আমরা স্থিতিবিদ্যা চ্যাপ্টারে বেশ কয়েকটা কন্টেন্ট দেখছি। এর মধ্যে একটা হচ্ছে উপাংশ সূত্র। উপাংশ সূত্রটা কি তোমরা প্রথম যেটা ভেক্টর চ্যাপ্টারে ইউজ করছো, একটু দেখি ক্যামেরাটা ঠিক আছে নাকি। ঠিক আছে। ভেক্টর চ্যাপ্টার ইউজ করছো, একটু দেখি সূত্রটা কেমন। অনেকগুলো বল যদি থাকে, মনে করো একটা বল আছে, সেটাকে আমি বলি P1 বল। এবার একটা বল মনে করো এখানে P2 বল। আরেকটা বল আমি আঁকি, সেটা হচ্ছে P3 বল। এই P1 বলটার সাথে অন্য বলগুলো P2 বলটা, আচ্ছা আমি যদি একটা এক্স এক্সিস থাকে, এক্স এক্সিসটা একটু বাঁকা হয়ে গেল, হইতেই পারে, আমি যে কোনো এক্সিস বরাবরই বলগুলোর উপাংশ নিতে পারি। সেটা আনুভূমিক এক্সিস এই বরাবর একটা এক্সিস হতে পারে, বা সেই অক্ষটা একটু বাঁকা হইতে পারে, কোনো সমস্যা নেই। সেই অক্ষের সাথে অন্য বলগুলো কি কোণ তৈরি করতেছে আমার সেটা হচ্ছে ফ্যাক্ট। এটা θ2 করতেছে, এটা হচ্ছে θ3 করতেছে। তাহলে খেয়াল করে দেখো, আমি এখানে যেটা করব যে এক্স অক্ষের দিকে বল সমূহের যে উপাংশটা এভাবে বলবো যে উপাংশ বা লম্বাংশ নিয়ে পাই, সেটা হবে P1 cos θ1, P1 cos θ1 প্লাস হচ্ছে P2 of cos θ2, তাই না? সবগুলোর এই এক্স অক্ষ বরাবর সব বলগুলোর উপাংশ কত হবে? P1 cos θ, P into cos θ, তাহলে P1 cos θ, এরপরটা হবে P2 cos θ2 প্লাস P3 cos θ3। তো এখানে যদি এরকম n সংখ্যক বল থাকে, অনেকগুলো থাকে, তাহলে ডট 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 দিয়ে হবে Pn cos θn। এবং এভাবে সবগুলো বলের আমি ওই যে অক্ষ বরাবর উপাংশ নিচ্ছি সেই দিক বরাবর সবগুলোর উপাংশ বের করে যোগ করব। সামেশন অফ উপাংশ বা কম্পোনেন্ট ইকুয়াল টু হবে এদের যে লব্ধিটা আছে সেই লব্ধি যদি r বলি, লব্ধিটা মনে করো এখান দিয়ে বের হইছে, এই লব্ধিটা যদি r হয়, এই লব্ধিটা যদি এটার সাথে পুরো থিটা কোণ তৈরি করে, তাহলে এটা হবে r of cos θ। তো এইটা বলতে যে এই সূত্রটা এই কারণে কাজে লাগে যে এখানে অনেকগুলো বল, এখানে 100-200 বল হলো, তুমি এই সূত্রটা ইউজ করতে পারবা যদি তার সাথে সংশ্লিষ্ট কোণগুলোর ভ্যালু তুমি জেনে থাকো। এখন মানে আমাদের যদি একটু আগে যে সূত্রটা, মানে এই চ্যাপ্টারে উপাংশ সূত্র আগের যে সূত্র ছিল r ইকুয়াল টু, তোমরা বের করছিলে যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার 2 ইউ ভি, ইউ ভি কত cos আলফা,
তো এইভাবে যে আর তুমি বের করো, সেখানে তো দুইটা মাত্র বল থাকে, এটা তো একেবারে সহজ একটা সিনারিও। অনেকগুলো বল থাকলে তখন দুইটা দুইটা করে লব্ধি নিয়ে না আসে, এরকম অনেকগুলো বলের লব্ধি যেন একবারে বের করতে পারো, বা দুইটা ইকুয়েশন এবং 3-4 লাইনের মধ্যে বের করতে পারো। এই কারণে এই উপাংশ নামক সহজ সূত্রটার অবতারণা। তোমরা যারা যারা এই ভিডিওটার আগে এই জিনিসটা দেখছো, ইন্টার ফার্স্ট ইয়ার না বা নিউ সেকেন্ড ইয়ার না, বা অ্যাটলিস্ট একবার আগে বলছো, তোমরা সবাই জানো। এরপরে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এক্স অক্ষের লম্ব দিকে, এক্স অক্ষের দিকে উপাংশ নিছো, এক্স অক্ষের উলম্ব দিকে আবার কি করব, এই বল সমূহের উপাংশ নিয়ে পাই। এই ডট ডটের মধ্যে কি হবে, এই বল সমূহের উপাংশ বা লম্বাংশ, হ্যাঁ উপাংশ একদম কিন্তু লম্বাংশ, লম্ব দিকে লম্বাংশ নিয়ে পাই, তখন সেম জিনিসগুলো যে সাইন সাইন ফরম্যাটটা হবে। কেন? কারণ এক্স অক্ষের দিকে, এটা যদি আমি এখন তাহলে ওয়াই বলি, ওয়াই এক্সিস, এক্স অক্ষের দিকে যদি কোনো বলগুলোর উপাংশ হয়, সেই বলগুলোর কস থিটা, তাহলে তার তার লম্ব দিকে মানে এক্স এর সাথে 90 ডিগ্রি কোণে যেই অক্ষ আছে তার দিকে উপাংশ হবে সাইন থিটা। তো এই জায়গায় আমি চোখ বন্ধ করে, মানে আমার আর এখন ছবিও দেখা লাগবে না, আমি চোখ বন্ধ করে এই জায়গায় করবো কি P1 sin থিটা 1। এটা একটা ইম্পর্টেন্ট টেকনিক, যে আমার অনেকটা সময় বাঁচবে, আমি আর তাকাবোই না ছবির দিকে। P2 sin থিটা, আমি এই ম্যাথগুলো করার ট্রাই করতাম আর কি আমার সময় যখন স্টুডেন্ট ছিলাম। P3 sin থিটা 3 Pn sin অফ কত হলো থিটা n ইকুয়াল টু কি হবে, r অফ sin থিটা, সেই লব্ধির আবার কি সাইন রূপাংশ। আচ্ছা এখন এখানে এগুলো অনেকেই জানে, এগুলো সহজ ব্যাপার। এরপরে যে কোশ্চেনটা দাঁড়ায় সেটা হচ্ছে, আমি কি এক্স অক্ষের দিকে শুরুতে উপাংশটা নিব? আমি কি পি বলের দিকে উপাংশটা নিতে পারতাম না? অবশ্যই পারতাম, যে কোনো একটা বলের দিকে উপাংশ নেওয়া যাবে ভাইয়া। এই জিনিসটা কনসেপ্ট অনেকে জানে না, জানে শুধু এক্স অক্ষের ওয়াই অক্ষের দিকে নিতে। পি এর দিকে যদি উপাংশ নিতাম না, তাহলে অঙ্কটা শুরু হইতো এরকম যে P1, কারণ নিজের দিকের সাথে নিজের উপাংশ তো P1, পি বলের দিকে, এখন দেখো তো পি বলের দিকে উপাংশ নিয়ে পাই হবে P1, বা P1 বলের দিকে P1 প্লাস P2 cos থিটা 2 প্লাস P3 ডট 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 দেব, এবং r cos থিটা, এই যে থিটাটা তখন P1 এর সাথে হইতে হবে, এইটুকুই জাস্ট চেঞ্জ। তাইলে যেই বলের দিকে উপাংশ নিব, সেই বলের সাথে লব্ধিটা কত কোণ করছে সেটার cos থিটা হবে এই পাশে, আর পরের ক্ষেত্রে সেটা sin থিটা হবে। জাস্ট হচ্ছে পরের ক্ষেত্রে একটা চেঞ্জ হয়ে যাবে, এখানে হচ্ছে মানে নিজের সাথে নিজের কোণ, এদিক বরাবর P1 আছে, এদিক বরাবরই P1, নিজের সাথে নিজের কোণ হচ্ছে 0 ডিগ্রি। ব্যাপারটা এরকম, P1 cos 0 ডিগ্রি, আগে এখানে থিটা 1 ছিল, এখন সেটা 0 ডিগ্রি হয়ে গেছে। একইভাবে P1 যখন এর উলম্ব দিকে উপাংশ নিব, তখন y অক্ষ হবে না, তখন আমরা লিখব P বলের উলম্ব দিকে, P বলের উলম্ব দিকে উপাংশ নিয়ে পাই, তখন এখানে হয়ে যাবে sin 0, মানে এই অংশটা একদম ভ্যানিশ হয়ে যাবে, sin 0 এর ভ্যালু তো 0। তাহলে যে অক্ষ বরাবর আছে তার উলম্ব দিক বরাবর তার কোনো উপাংশ থাকতেছে না, সেটার প্রমাণ আমরা এখান থেকে পেয়ে গেলাম। ছোট একটা টোটকা, এটা টেকনিক। আচ্ছা, তো এই কারণে আমি এখানে এই লেখাটা প্রেফার করি। আমাদের রেজা স্যার আমাদের ভেবেই শিখাইছে, বা অনেক টিচার যাদের কাছ থেকে আমি এগুলো শিখি, তারা আমাদের এইসব কথা বলছে যে আজীবন এগুলো মনে রাখবা, এখানে কখনোই লিখবা না এক্স অক্ষের দিকে লম্ব নেই, ওয়াই অক্ষের দিকে উপাংশ নেই, বলবা একটা বলের দিকে বা এক্স অক্ষের দিকে উপাংশ নেই, পরে বলবা সেই অক্ষের উলম্ব দিকে উপাংশ নেই। বুঝতে পারছো? মানে আমি যদি এখানে বলতাম এক্স অক্ষের দিকে ওয়াই অক্ষের দিকে, তাহলে যখন আমি পি বলের দিকে উপাংশ নিব, তখন আর কি বলবো? ওই জন্য আমার সেফ হচ্ছে P1 এর বলের দিকে উপাংশ নিয়ে পাই, আর পরে বলবো P1 বলের উলম্ব দিকে উপাংশ নিয়ে পাই। তাহলে আগে যা যা আছে তার সাথে যা সাইন করে লাগাই দিব, তাইলে অঙ্কটা হয়ে যাবে। এভাবে এটা r cos থিটা পাইলাম, r sin থিটা পাইলাম। বিভিন্ন ম্যাথ করতে গিয়ে দেখা যায় এখান থেকে বিভিন্ন জিনিস প্রমাণ করতে দিতে পারে, অথবা r, থিটার মান বাই করতে দিতে পারে, এরকম বিভিন্ন অঙ্ক আছে। তা এখন একটা অঙ্ক করবো একটু বেসিক ক্লিয়ারের জন্য, তারপর একটু কিছু আলোচনা করব। তারপর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই প্রশ্ন থাকবে, কনসেপ্ট ক্লাসেও তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, সেগুলো কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। কমেন্ট বক্সে আমি উত্তর দেবো, যেহেতু পাবলিক করে দেখলাম এই ক্লাসগুলো আপলোড দেওয়া হয়, এখানে কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করতেছো দেখলাম, তো তোমরা কমেন্ট করতে পারবে, এখানে কমেন্ট বক্স আসলে অফ করা থাকে। আচ্ছা, ম্যাথের কোশ্চেনটা তুলি। ওকে স্টুডেন্টস, তুলসী একটা প্রশ্ন দেখো। 4p ও 3p মানের বল দুটি ও বিন্দুতে ক্রিয়া করে, হ্যাঁ মানে দুটি বল আর কি ও বিন্দুতে ক্রিয়া করে, এদের লব্ধির মান হচ্ছে 5p 5p। যদি কোনো ছেদক এদের ক্রিয়া রেখাকে যথাক্রমে r, s ও t বিন্দুতে ছেদ করে, তাহলে দেখো এটা যে 4/OR প্লাস 3/OS ইকুয়াল টু 5/OT। চলো ঝটপট ছবিটা এঁকে ফেলি। ছবিটা কি করব, শুরুতে দুইটা বল বলছে, একটা বিন্দু থেকে সমবিন্দু দুইটা বল, এই একটা বল আঁকলাম, বলটাকে কত দেওয়া যায়, এটাকে আমি দেবো 4p, এই একটা বল দিলাম, নাম দিলাম এটা হচ্ছে 3p। এদের লব্ধি অবশ্যই একটা কমন সেন্স, এটা নিশ্চয়ই ওদের মাঝখান দিয়েই যাবে, এদের লব্ধি মাঝখান দিয়েই যাবে এদিক দিয়ে, এটাকে আমি বলবো হচ্ছে 5p। 5p কে ডাবল অ্যারো দিলাম, বুঝাইলাম যে এটা একটা লব্ধি।
আচ্ছা এখন যেটা করব এখানে এদের ছেদক, এখানে আমি যেটা করব একটা আনুভূমিক অক্ষ আঁকবো, এক্স অক্ষ। আনুভূমিক অক্ষ কেন আঁকবো? হ্যাঁ, এটা আপনি কিভাবে বুঝলেন যে এই অঙ্কে আনুভূমিক অক্ষ আঁকতে হবে? একটু পরে বলতেছি সেটা। আচ্ছা ঠিক আছে, এবং এখানে একটা ছেদক আঁকতে হবে। এই ছেদকটা এদের ক্রিয়া রেখাকে যথাক্রমে আর এস ও টি বিন্দুতে ছেদ করে। আচ্ছা একটা ছেদক আমি আঁকি, এভাবে একটা ছেদক আঁকলাম। এই ছেদকটা আর এস ও টি কে যথাক্রমে, একটু গাঢ় করে দিই ছেদক। বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে, যথেষ্ট জোরে জোরে শব্দ বৃষ্টির, হয়তো তোমরা ভিডিওর মধ্যে শুনতে পাচ্ছ নাকি জানি না। আচ্ছা তো আর এস ও টি বিন্দুতে ছেদ করে 4p ও 3p কে, তাহলে 4p কে এখানে দেবো আর 3p এর যে বলটা সেই বলের লাইনটাকে এস বিন্দুতে ছেদ করে, এবং এর লব্ধি 5p কে টি বিন্দুতে ছেদ করে। খেয়াল করছো? মানে এই বিন্দুটা, যে এই বিন্দুটা হচ্ছে টি, এই বিন্দুটা এস, এই বিন্দুটা আর। অনেকে যে ভুলটা এখানে করে উপর থেকে নিচে দিতে থাকে আর এস টি, হবে না কিন্তু, ভুল যাবে। উল্টাপাল্টা দিলে এই জিনিসটা, এই নির্দিষ্ট জিনিসটা কখনোই মিলবে না। খেয়াল করো, দেখো যথাক্রমে আর এস ও টি বিন্দুতে ছেদ করে, তাহলে 4p কে করবে আর এ, 3p কে করবে টি কে, টি বিন্দুতে, এবং পরে যেটা অবতারণা করা হয়েছে 5p বল বা বিন্দু, 5p বলকে এখানে টি বিন্দুতে এই রেখাটা ছেদ করবে। তো এখন এই রেখাটা এমনভাবে, এই রেখাটা এমনভাবে বাঁকাও আঁকতে পারতাম, বাট এই রেখাটা যদি লম্ব হয়, এই রেখাটা লম্ব, এমন একটা রেখা আঁকতে হবে। মানে এই যে ছেদক রেখা আছে, ছেদক রেখার উপর আমি লম্ব রেখা আঁকছি, ও বিন্দু দিয়ে পাস করতেছে, এরকম একটা রেখা। বুঝতে পারছি? মানে আমি যেটা বলতে চাচ্ছি, এখানে যদি এটা পাদবিন্দুকে আমি যদি এম বিন্দু বলি, এম বিন্দু যদি বলা হয়, খালি কি ঝাপসা হয়ে গেছে, সমস্যা নাই, অন্য একটা আনলাম। এম বিন্দু যদি হয় তাহলে আমি বলতে চাই হচ্ছে এখান থেকে আর থেকে এম, আর এম লম্ব হচ্ছে ও এম বা ও এক্স, আর এম লম্ব ও এম বা ও এক্স, তুমি যেটাই বলো। এইভাবে আমি এই এক্স অক্ষটাকে আঁকছি। এখন তুমি বলতে পারো হ্যাঁ এক্স অক্ষ তো সবসময় আনুভূমিক অক্ষ। এখন আনুভূমিক অক্ষ এটা নাও হইতে পারে, এটা অন্য যে কোনো অক্ষ হইতে পারে। আমি তো উপাংশ সূত্রটা বিবৃত করার সময় বললাম আমি যে কোনো একটা রেখা ওই পয়েন্ট দিয়ে পাস করতেছে, এই এক্স অক্ষটা দিয়ে এখান দিয়েও আমি আঁকতাম, এর সাথেও বাকি বলগুলোর উপাংশ নেওয়া যেত। ঠিক আছে, উপাংশ নেওয়া যাবে, এটা শুধু আনুভূমিক অক্ষ হইতে হবে এমন কোনো কথা নাই। আমি এই যে ছেদক আছে, এই ছেদকের সাথে লম্ব এরকম একটা রেখা নিছি, এখন আমি সেদিক বরাবর বাকিদের উপাংশ নিব। খেয়াল করে দেখো, এখন বলো তো, এইভাবে আমি আঁকলাম, এটা অঙ্কন করলাম এইভাবে। আঁকার পর আঁকার পর এখন দেখো ও এক্স রেখা বরাবর, আনুভূমিক অক্ষরে না বলি, ও এক্স রেখা বলি, ও এক্স রেখা বরাবর বল সমূহের উপাংশ নিয়ে পাই, উপাংশ বা লম্বাংশ নিয়ে পাই, বা লম্বাংশ সূত্র অনুযায়ী পাই বল ও তার লব্ধির। ব্যাপারটা কেমন সেটা হচ্ছে, এখানে যদি আমি বলি যে প্রথম বল হচ্ছে 4p অফ হচ্ছে তার cos, এক্স অক্ষের দিকে তার cos কোণ হচ্ছে, দেখো তো এইটা না, এই যে পুরাটা, বুঝতে পারছো? মানে এখানে এটা এক্স একটা লাইন, আর এটা হচ্ছে 4p বল, তাহলে এই পুরা কোণটা তৈরি হচ্ছে, এই পুরা কোণটা কত, আর ও এম, cos আর ও এম। বুঝতে পারছো? এদিক বরাবর যদি এই বড় কোণটার cos নেই, এই বড় কোণটার ভ্যালু হচ্ছে আর ও এম, তাহলে cos আর ও এম ফর এক্স এর লাইন বরাবর উপাংশ নিচ্ছি। আচ্ছা পরের বাহুটা বা পরের বলটা হচ্ছে 3p, প্লাস হচ্ছে 3p, এইটার এই এক্স অক্ষের সাথে কোণ তৈরি করছে এস ও এম, এই বিন্দুটা হচ্ছে ও, এস ও এম, cos এস ও এম ইকুয়াল টু এই দুইজনের লব্ধির সমষ্টি হবে, এই যে লব্ধিটা আছে এই লব্ধিটার এই বরাবর উপাংশ, মানে 5p ইনটু 5p তো লব্ধির মান বলে দিয়েছে প্রশ্নে, 5p ইনটু cos টি ও এম, cos টি ও এম। আমি এখানে খেয়াল করো কিছুই করি নাই, একটু আগে যেটা শিখছি যে সব বলগুলো একটা নির্দিষ্ট রেখা বরাবর উপাংশের সমষ্টি হবে, ওই নির্দিষ্ট রেখা বরাবর যে লব্ধি বল আছে, ওই দুজনের যে লব্ধি বল আছে সেইটার ওই নির্দিষ্ট রেখা বরাবর cos থিটা, মানে cos এর যে আনুভূমিক উপাংশ আছে সেটার সমষ্টি, মানে এই দুইটার সমষ্টি সমান হচ্ছে সেই লব্ধির উপাংশটা সমান, সেটাই আমি করছি। এরপর একটু ক্যালকুলেশন করব এবং দেখা যাবে যা চাইছে তা সুন্দর করে মিলে গেছে, চিন্তার কোনো কারণ নেই। দেখো এখন 4p, এখন বলতো cos আর ও এম কোণের মান কত, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে ও এম, এটা যদি পারপেন্ডিকুলার ড্র করে আমি অঙ্কন হিসেবে করছি, ভূমি বাই অতিভুজ কত, আমি ভুল বললাম, cos হচ্ছে ভূমি, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, তাহলে ও এম ডিভাইডেড বাই ও আর, ও এম ডিভাইডেড বাই ও থেকে আর। ঠিক আছে, ঠিক কথা আমি আগাচ্ছি। এরপর 3p ইনটু cos এস ও এম,
এস ও এম মানে ও এম ডিভাইডেড বাই ও এস, ও এম ডিভাইডেড বাই ও এস ইকুয়াল টু হবে 5p cos টিওএম, টিওএম এর ক্ষেত্রে ভূমি হচ্ছে ও এম, অতি হচ্ছে ওটি, 5p ও এম ডিভাইডেড বাই ওটি। এখন ভাইয়ারা খেয়াল করে দেখো সব জায়গা থেকে ওএম গুলো কাটা যাবে, দেখছো ওএম যদি কমন নিয়ে কেটে দিই, এখান থেকে ওএম, এখান থেকে ওএম, থেকে ওএম, অনেকে বলবে ভাই এটা কেমনে কাটলেন, এখানে তো যোগ আছে, তাই না? যোগ থাকলেও এখান থেকে দেখো ওএম কমন নিলে বাকিটা যোগ আকারে থাকবে, এই পাশে ওএম কমন, ওই পাশে তো ওএম গুণ আকারেই আছে, দুই পাশ থেকে ওএম কেটে দেওয়া যায়, এইভাবে কমন নিয়েছে। একটা লাইন স্কিপ করলাম, তাহলে থাকে হচ্ছে এবার দেখো আরো আরেকটা জিনিস কাটা যায়, পি গুলো কমন নিয়ে কেটে দেওয়া যায়, পি গুলো যদি কমন নিয়ে কেটে দিই, সব জায়গায় পি সব জায়গায় ও এম আছে, তাহলে বাকি থাকে 4/OR প্লাস হচ্ছে 3/OS ইকুয়াল টু কি থাকে 5/OT। আচ্ছা এক মিনিট, তো মিলেই গেল, আমি তো আরো এক লাইন করতে হবে না, সুন্দর মিলে গেছে, তাহলে যা চাইছে সুন্দর প্রমাণ। ঠিক আছে, রেজা স্যারের কাছে এটা কপি করছি, রেজা স্যার এমন করে আর কি, আমার মনে হয় দেখ ফলো করতে করতে মুখস্থ হয়ে গেছে, উনি সব ম্যাথ শেষ করে এই সাইনটা দেয়, এই সাইনটা দেয়, অনেক সুন্দর একটা ফুলের মতো একটা ছবি আঁকে, দেখে মনে হয় যে একটা ম্যাথ যে শেষ হইলো, এটা একটা মানে একটা ম্যাথমেটিশিয়ান একটা বহিঃপ্রকাশ, স্যারকে দেখে এটা মনে হয়। তো এই স্যারকে দেখতে এই ক্ষুদ্র ম্যাথ শিখতে শিখতে স্যারের এই ক্ষুদ্র একটা অভ্যাসও আমার কেন যেন মুখস্থ হয়ে গেছে। আচ্ছা তো যাই হোক, এখন যেটা বলতে চাচ্ছিলাম, ও আচ্ছা ম্যাথ তো শেষ নয়, তো প্রমাণ হয়ে গেল। বইয়ে দেখবা তোমরা যদি একটু অঙ্কগুলো, এখন তো ফ্রিতেই বসে আছো, ইউটিউবে ঢুকছো হয়তো বিভিন্ন গান টান শুনতে বা কাজকাম করতে, যে একটু ইউটিউব দেখি, একটু মুভি দেখি, একটু সময়টা কাটাই, তাই না? বিনোদনের জন্য একটু তো আসছো, তো বিনোদনের জন্য ইউটিউবে ঢুকে তোমরা দেখতেছো এই ক্লাসটা, যেহেতু এজ কোর্স হয়তো সাবস্ক্রাইব দেওয়া সেই ক্লাসটা চলে আসছে, তাই না? এই জন্যই তো মনে হয় তুমি ভালো যে একটা কনসেপ্ট ক্লাস দিছে, ভাই 10 মিনিট হয়ে দেখে নি, তো ভাই 10 মিনিট দেখলে খুবই খুশি হইলাম, দেখছো তোমাদের পড়া একটু উপকৃত হইলো, ভালো করে বইটা বা খাতাটা নিয়ে বসে যদি নোট করে নাও আরো ভালো হবে। আমাদের ক্লাসটা আপলোড দেওয়াই থাকবে পাবলিকে, বাট তারপরে যদি একটু পড়ালেখাটা করো, এর পিছনে শ্রম দাও, তাহলে আরো ভালো হবে, আমি আরো খুশি হবো যে ভাইয়া এটার জন্য একটু পড়ালেখা করছো। আর যেটা বলতে যাচ্ছি যে বইয়ে দেখবা এগুলা অঙ্কের পরও উপাংশ সূত্রে আরো কঠিন কঠিন ম্যাথ আছে, কিরকম আছে, তোমাকে এটা ডিপে ঢুকতে হবে, ঢুকানোর পর আর cos থিটা আর sin থিটা বা f cos থিটা f sin থিটা ওয়ালা বিভিন্ন জিনিস প্রমাণ করতে হবে, যে উপাংশ সূত্র ব্যবহার করে প্রমাণ করে দেখাও যে এটা এরকম এরকম, বুঝতে পারছো? সেই অঙ্কগুলোকে তোমাকে বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এরপরে আরো এক ধরনের অঙ্ক আছে, সেটা হচ্ছে সুতার টানের ম্যাথ, একটা সুতা দিয়ে অবাধে একটা আংটি গড়ায় যাচ্ছে, বিভিন্ন অংশে যে সুতাটা বিভিন্ন শেপ তৈরি করতেছে, কোনো অংশে সুতাটা আসলে সুতাটা কি বলে গিট্টু দেওয়া হয়েছে বা প্যাচ দেওয়া হয়েছে, কোনো ক্ষেত্রে একটা ভার ঝুলানো হয়েছে বা আংটি অবাধে গড়ায় পড়তেছে, এরকম বেশ কিছু ধরনের প্রমাণ টাইপের ম্যাথ আমাদের বইয়ের 8.2 চ্যাপ্টারে আছে। তো সেই ম্যাথগুলো অনেকেই পারবে না, এবং সেগুলোই আমাদের যে এই কোর্সটা আছে, এই কোর্সের প্রচারণাও কিছুটা করতেছি। এই কোর্সের ইয়ার মধ্যে মানে যে কোর্সে যে মেইন কোর ক্লাসগুলো আছে, যে 25টা বা 27টা ক্লাস আর কি, অ্যাকচুয়ালি সেই 27 ক্লাসের মধ্যে বেশ কয়েকটা ক্লাসে অনেক সময় নিয়ে ডিটেইলসে এই ধরনের প্রবলেমগুলো করাই দেওয়া আছে। তোমরা হয়তো খেয়াল করছো এই প্রবলেমগুলো করানোর মধ্যে আমি প্রতিটা মানে কনসেপ্ট ক্লাসগুলোতে চেষ্টা করি যে স্টুডেন্টদের আমি একেবারে কিছু জানে না এরকম ভাবে ট্রিট করি, যে ওরা তো অনেকেই আছে অনেক কিছু জানে না, ভালো স্টুডেন্ট তো ট্রিট করে লাভ নেই, অনেক স্টুডেন্ট আছে অনেক কিছুই জানে না, তাদের আমি সেভাবেই বলার চেষ্টা করি, যে একেবারে বেসিক থেকে একদম সবকিছু বোঝাই, এবং আমার ক্লাসগুলো তো এভাবে আমি করার চেষ্টা করছি। তো যারা যারা এই ধরনের ভিডিও দেখতেছো তারা এখানকার ডেমো ক্লাসগুলো এবং আমাদের হালকেনস্টাইন পেজে যায় এবং এজ কোর্সের পেজ বা গ্রুপে যেয়ে দেখে আসতে পারো এই কোর্সের রিভিউগুলো, অনেকে বেশ কিছু রিভিউ দিচ্ছে, তাদের কেমন লাগছে, তাদের কিভাবে তারা এখান থেকে এইচএসসি এর জন্য প্রিপেয়ার হয়েছে, এই চ্যাপ্টারের ভয় দূর করছে, কারণ এই 2 চ্যাপ্টারের ভয় তোমাদের অনেকের মধ্যেই থেকে যায়। ঠিক আছে, তো এই ক্লাসটা আপাতত এখানে, আমি জাস্ট কনসেপ্টটা বোঝানো আপাতত কাজ, এবং এটা ফ্রি হিসেবে তোমাদের দেওয়া হচ্ছে। তো আশা করি নেক্সট অন্যান্য কনসেপ্ট ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।